আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আ আমি জানি তুমি যখন ভিডিওটা দেখতেছো তুমি অলরেডি আমাকে চিনো, জানো। আর যদি কেউ না চিনে বা জেনে থাকো আমি রিকোয়েস্ট করব যে অন্য কোনো একটা ভিডিও দেখে দেন এই ভিডিওটা দেখার জন্য। কারণ আমি চাচ্ছি না তোমার সাথে আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন আমার অ্যাডমিশন স্টোরি দিয়ে হোক। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমার যে অ্যাডমিশন স্টোরি যতটুকু আছে সেটাকে আরেকটা বার সবার সামনে তোলা দরকার। অ্যান্ড এইটাকে তুমি যেই অ্যাডমিশন ব্যাচই হও না কেন, এটাকে তুমি তোমার একটা জার্নি হিসেবে চিন্তা করতে পারবা। এটার সাথে আমার কিছু আইডিওলজি আছে যে কেন আমি কোয়েশ্চেন ব্যাংক পড়তে বলি, বিগত বছরের প্রশ্ন যেটাকে বলে। আমি এটা কেন এত প্রমোট করি, এটার সাথে একটা খুব সুন্দর মতো একটা সম্পর্ক পাবা এবং এইটার ভিতরে আমি কোন অ্যাডমিশন টেস্টের আগে কিভাবে পড়ছি, কোনটাতে খারাপ হইছে, কোনটাতে ভালো হইছে, টোটাল একটা রোড ম্যাপের মতো আমি গুছায় দিব এবং বিশ্বাস করো আমার কিন্তু তুমি তুমি এই ভিডিওটার শুরুতে যেটা এক্সপেক্ট করতেছো যে বুয়েটে পড়ছে মানে সব জায়গাতে খুব ভালো করে আসছে। ব্যাপারটা ঘটনাটা এরকম না। এবং অ্যাডমিশন স্টাডির মোটামুটি মাঝখানের দিকে যাই তুমি একটা রিয়েলিটি চেক পাবা যে লাইফে তোমার অনেকগুলো অপরচুনিটি সামনে তোমার আসতে পারে। অ্যান্ড ওই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে এবং অনেকখানে তুমি অনেক কিছু ছাড়বা, অনেক কিছুতে তুমি কুলায় উঠতে পারবা না। ঠিক আছে? অনেক জায়গায় তোমার হতাশা আসবে। সো পুরা জার্নিতে যাদের এরকম হবে যে অ্যাডমিশন স্টোরি খুব খারাপ জায়গা থেকে আসতেছো বা খুব আ একদম কাইন্ড অফ বলতে পারো ঢাকার বাইরে অনেক প্রত্যন্ত একটা জায়গা থেকে তুমি আসতেছো। এগুলো কিন্তু সোনার খনি ভাই জায়গাগুলা। এখান থেকে যারা আসতেছো বা মনে করো যাদের ধরো অনেক প্রকারের ডিফিকাল্টিজ আছে ইনক্লুডিং ফিন্যান্সিয়াল অনেক কিছু। তোমরা অনেক কিছু রিলেট করতে পারবা এই ভিডিওটার থ্রুতে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তো আমি এইচএসসি 20 ব্যাচ। তো আমরা আমরা কিন্তু অটোপাস ব্যাচ ভাই। বাট অটোপাস ব্যাচ বললে জিনিসটা যেরকম দেখা যায় অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা ঐরকম না। কারণ যারা অ্যাডমিশন সিজনে আছো তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি টাইম অনেক বেশি দিয়ে দেয়, তোমার কিন্তু অ্যাডমিশনের কোনো লিমিটেড সিলেবাস নাই যে এতটুকু পড়লে তোমার সিলেবাস শেষ। এমন কিছু কিন্তু নাই। ঠিক আছে? তার মানে তোমাকে পড়তে থাকা লাগবে টাইম বাড়লে। প্রবলেম যেটা হয় যখন তোমার এইচএসসি হচ্ছে না, তুমি একটু টাইম বেশি পাচ্ছ। আমরা এমন অনেককে দেখছি যে কখনো এইচএসসির জন্য পড়াশোনা করে নাই। ও পর্যন্ত যেহেতু অটো পাস, এসএসসির রেজাল্ট দিয়ে বুয়েটের ওইখানে একটা প্যারা ছিল। 90% এর উপরে নাম্বার লাগছে। আমাদের এখানে ব্যাপার আছে। প্রিলিও নিছিল। বাট দেখা গেছে এমন স্টুডেন্ট তখন আমাদের প্রতিযোগী হয়ে গেল, যেহেতু টাইম বেশি সে প্রিপারেশন নিয়ে নিতে পারতেছে। জাস্ট লাইক ধরো কোশ্চেন ব্যাংক পড়লে প্রেপ গুছায় যাচ্ছে। এরকমও অবস্থায় অনেকে আছে যারা আমাদের এই দলটাতে চলে আসলো। তো কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে যাচ্ছিল এবং সময় যেহেতু বাড়তেছে তুমি বুঝবা যে পড়া মনে রাখা একটা ব্যাপার, একটা ফ্যাক্টর। পড়া ব্যাপারটা একটা জিনিস আর পড়াটা মনে রাখাটা আরেকটা ব্যাপার। লাইক পড়াটা আমার মাথায় রাখা লাগবে ১ বছর ধরে, ৭ মাস ধরে। এটা কিন্তু অনেক কঠিন বিষয়। তোমরা বুঝবা উদ্ভাসের ১ম উইকলি দিলেই বুঝবা এবং ৫ নাম্বার উইকলি যখন দিবা, ৫ না ৩ নাম্বার উইকলি, তুমি দেখবা ১ম উইকলির পড়া একদম মাথা থেকে গায়েব। ওই জিনিসটা গুছানো লাগে। এই কারণে আমি সবসময় ওই জিনিসগুলো প্রমোট করি। এই বললাম তো আইডিওলজিটা আসবে যে আমি কেন ১ ঘন্টার ক্লাস প্রমোট করতেছি, আমি কেন বলতেছি তোমার কনটেন্ট খুব গোছানো উচিত, নিজে পড়ো। বাট ক্লাস খুব গোছানো হবে এবং ওইখান থেকেই তোমার যেন কমন আসে এভাবে পড়তে হবে। এগুলো আমি কেন বলি এটার উত্তর তুমি এই ভিডিওটাতে পুরো জার্নিটা শুনলে বুঝবা। এটা তোমার কাছে মনে হবে যে ইটস নট নাফিস আহমেদ মৃধা, ইটস ইউ অ্যান্ড তুমিও এটা পারবা। শুনো, তো যখন এইচএসসি এক্সাম বলল যে হবে না, তো তারপরে ১ম অ্যাডমিশন টেস্ট যেটা আসলো হচ্ছে এমআইএসটি। তো যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পাবলিক ছিলাম, অবভিয়াসলি আমি এমআইএসটি তে বসবো। একটু ছোট্ট কথা বলে রাখি, আমি কিন্তু বসছিলামই ৩ টা জায়গায়। এমআইএসটি, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট আর বুয়েট। আর কোথাও কিন্তু ফর্ম তুলিই নাই। ঠিক আছে? আইডিওলজিটা কি ছিল? আইডিওলজি ছিল এইটা যে দেখো, এটার ব্যাপারটা এরকম যে যদি একটা স্টুডেন্ট বুয়েটের চান্স পায়, স্বাভাবিকভাবেই সবাই জানে যে ও চাইলে সিকে, রুয়েট এইসব জায়গাতেও কিন্তু একটা সিট নেওয়ার যোগ্যতা রাখে, তাই না? আবার কেউ যদি ঢাকা ভার্সিটিতে পড়ে, ও যে জাহাঙ্গীরনগর, জবি, রাবি এগুলাতে গুচ্ছ এগুলোতে পাবে এটা সবাই জানে। তো আমি এই জিনিসটা কখনো একদম এভাবে সাপোর্ট করি না যে তোমার সবখানে পরীক্ষা দেওয়া উচিত। এটলিস্ট হ্যাঁ, আমি এটা বলব, আমি যদি আরো কয়েকটা বেশি ফর্ম তুলতাম আমার লাভ হইতো। তবে আমি মেডিকেলের ফর্ম তুলি নাই কেন? আই হ্যাভ ফুল জাস্টিফিকেশন। কারণ আমি ওই লাইনটাতে যাইতে চাই না। আমি ডাক্তার হইতে চাই না। আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর ডক্টরস বাট আমি চাইতে চাই না। হুদাই কেন একটা ছেলের স্বপ্ন আমি নষ্ট করব? তাই আমি তুলি নাই। কিন্তু তুমি তোমার নিজের সেফটির জন্য আমি যেমন ৩ টা ফর্ম তুলছি, আমি তোমাকে বলব না ৩ টা তোলো। এট লিস্ট ৬-৭ টা তোলো। যেমন বুয়েটে বসতেছো, সিকে রুয়েটাও সাথে রাখো। এখন এখানে একটা ছোট্ট স্টোরি আছে যে আমাকে কি এমন প্রমোট করছিল, মানে কি আমাকে এতটা মোটিভেট, এতটা পুশ করছিল যে আমি এভাবে চিন্তা করছি যে না, আমার বুয়েটের বাইরে কিছু আমি চিন্তা করতেছি না। এটা কি ছিল এই জিনিসটা তোমার খুব কাজে লাগবে। তো এমআইএসটি ভর্তি পরীক্ষা দিলাম মোটামুটি। আমার মনে আছে এমআইএসটির ব্যাপারটা হয় কি প্রশ্ন সহজ থাকে।
কিন্তু কেউ যদি সামান্য একটা ভুল করে অনেক প্যারা খায়া যায়। তো MISC তে আমি চান্স পাইলাম। তবে ভুল করছিলাম একটা ৫ নাম্বারের মনে হয়। মানে ১০০ তে ৯৫ এর মতো নাম্বার পাবো। তারপরেও আমার র‍্যাংক দেখা গেছিল প্রায় মিডের দিকে চলে গেছিল। আ I don't know বাট কোয়েশ্চেন অনেক সহজ হলে প্রবলেম এটাই হয় যে ভুল মানুষ কম করে। তো MISC পর্যন্ত জার্নি খুব নরমাল। পোলাপান মেডিকেলে বসতেছে। আমি মেডিকেলের ফর্ম তুলে নেই। আর যেহেতু নটরডেম কলেজে ছিলাম, আমার অজস্র ফ্রেন্ড মেডিকেলে চান্স পাইতেছে। ওরা ওদের লাইফ শুরু করে দিচ্ছে। এদিক দিয়ে বুয়েট কিন্তু ওর ডেটও দেয় নাই এখনো। ঠিক আছে? এই অবস্থা। ২১ সালের কথা বলতেছি মেবি। ২১ সাল। ২১ সালের মার্চের দিকে এই মেডিকেলের ভর্তি পরীক্ষাটা হয়। আর বুয়েটের ভর্তি পরীক্ষা হয় নভেম্বরে। তো ডেটটা একটু মাথায় রেখো। তো যখন ওরা রেজাল্ট জিনিসটা বুঝবা যে তুমি যখন জানো যে তোমার বেঞ্চের পাশে বসা ছেলেটা এখন ঢাকা মেডিকেলের একজন ডাক্তার বা পড়াশোনা শুরু করতেছে। আর তুমি জানোই না যে তোমার বুয়েট অ্যাডমিশন টেস্টের ডেট কবে। এটা কিন্তু প্রচন্ড প্যারাদায়ক। আস্তে, আস্তে করে কিন্তু এই জটগুলো মাথার মধ্যে বাঁধতে থাকে যে খারাপ লাগা শুরু হয় যে একই জায়গায় বসতাম, খাইতাম। বাট ও এখন ডাক্তার হয়ে যাচ্ছে। আমি তো কিছু করতে পারলাম না। না আমি করতে পারবো কিনা এই জিনিসটাও কিন্তু আমি এখনো ভাই জানি না। তাই না? তো এখন সময় যাচ্ছে ভাই, মেডিকেল গেল। তারপরে আসলো ঢাকা ইউনিভার্সিটি ইউনিট। এখন এই জায়গাটাতে আমি তোমাকে একটা জিনিস বুঝাই যে কেন তোমার কনটেন্ট খুব বেশি গোছানো থাকা দরকার। আমি ঢাবি ইউনিট ভর্তি পরীক্ষারে খুবই লাইটলি নিছিলাম। এটা আমার একটা ফল্ট, আমার একটা ভুল। এই বয়সে এসে বুঝতে পারি এটা অনেক বড় ভুল করছিলাম। তবে এটা ম্যাটার করে নাই কারণ আমি তো ঢাবিতে পড়তেছি না। বাট এখানে একটা কাহিনী আছে, ছোট্ট একটা গ্লিম্পস তোমাকে দেই। আমার বুয়েটের র‍্যাংক ছিল মিড র‍্যাংক। তো দেখা যায় যারা বুয়েটে এরকম র‍্যাংকে সিভিল র‍্যাংকে চান্স পায় তারা কিন্তু সাধারণত ঢাবির টপ 100 বা টপ 200 এর আশপাশে থাকে। আমার ঢাবির র‍্যাংক ছিল ৪০০০ এর বাইরে। ৪১৪০। খুব উল্টো একটা কনসেপ্ট। মানে এরকম হয় না। আমার সব ফ্রেন্ড সার্কেলও অবাক হয়ে গেছিল। যখন দেখছে আমার ঢাবিতে ৪০০০ এর বাইরে র‍্যাংক আছে সবাই ধরে নিয়েছে যে এ ঢাবিতে কিন্তু সিট পাওয়া যায়। ঢাবিতে সিট থাকে খাতা কলমে ১৮০০ বাট ওয়েটিং থেকে কিন্তু কোনো বার ৬০০০ ও টানে, ৯০০০ ও টানে। ৯০০০ ও টানে এরকমও আছে। তো আমাকে টানছে। ইনফেক্ট আমাকে কলও করছে। বাট আমার যাওয়া লাগে নাই। আলহামদুলিল্লাহ থ্যাংকস টু বুয়েট। আমি জার্নিটাতেই ঢুকতেছি। তো ঢাবির ভর্তি পরীক্ষাটা মোস্ট প্রবাবলি আমি এইগুলাতে একটু ভুল করতে পারি। টাইমলাইনে একটু ঝামেলা হবে। কারণ ইটস 25 আমি কথা বলতেছি ২১ সালের। তো ধরো ঢাবির ভর্তি পরীক্ষাটা মেবি অগাস্ট সেপ্টেম্বর এর আশপাশে হয়েছিল। ভুল হইতে পারে সামান্য বাট এরকমই ধরে নাও। তো ঢাবি ভর্তি পরীক্ষার আগে আমার কিন্তু পড়া-টরা সব আমি পড়ছি। ঠিক আছে? কিন্তু আমি একটা ভুল করছি কি জানো? ঢাবির কোয়েশ্চেন ব্যাংকটা আমি সলভ করি নাই। একবারও করি নাই। এখানে মাথায় রাখতে হবে আমি কিন্তু বুয়েটের জন্য ঠিক ওই একই মেথডে বিলিভ করতেছি যে, তুমি যত বড় কনসেপ্টেরই যাওয়া চাও না কেন ভাই, আমি কোয়েশ্চেন ব্যাংক একই কোয়েশ্চেন ব্যাংক ৫০-৬০ বার পড়ে আসবো। তো তুমি যাই হও না কেন, আমার সামনে তুমি টিকতে পারবা না। কারণ আমার বেসমেন্টটা জায়গা মতো আছে। সো আমি বিগত বছরের প্রশ্নটা জানি কি আসবে এবং ওইখান থেকে 80% কোয়েশ্চেন আসতেছে। কিন্তু সেম জিনিসটা আমি ঢাবির জন্য করি নাই। আমি ঢাবির জন্য ভাবছি কি যে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তেছি তো ঢাবিতে অটো হয়ে যাবে। প্রেপ নেওয়ার দরকার নাই। কোয়েশ্চেন ব্যাংকও দেখি নাই। ইনফেক্ট ভর্তি পরীক্ষার আগের যে ২ দিন ৩ দিন মানুষ এটলিস্ট সূত্রও বুলায়। আমি সূত্রটা পর্যন্ত দেখি নাই। তো এখন পরীক্ষার হলে কি হইছে ২ টা প্রবলেম। ১ নাম্বার প্রবলেম হচ্ছে আমার সূত্র তো মাথায় আসতেছে না। কারণ সূত্র তো আমি দেখি নাই। লাইক ধরো ইজি সূত্র মাথায় আসবে বাট প্রান্তবেগের যে সূত্রটা, এটা আমি ম্যাথ পারি, ডেটা ম্যাটার সব জানি। জাস্ট সূত্রটা মাথায় আসতেছে না। যেখানে কি 2/9 হবে নাকি 9/2 হবে। গুলায় গেছে বুঝতেই পারতেছো। এগুলার কারণে দেখা গেল কি ভাই ঢাবির পরীক্ষাটা আমি পারি। মানে লিটারেলি সব পারি। বাট সূত্র জানি না। তুমি সূত্র না জানলে বাইর করবা কেমনে? ধরো শিশিরাঙ্ক বাইর করবা। এখন তুমি যদি ওই গ্লেসিয়ারের উৎপাদকের ফর্মুলা না জানো, ভুলে যাও, মানে মিস করো যে আচ্ছা থিটা মানে আগে হবে না থিটা 1 বসবে এখানে। তখন তো বিপদ। তো আমি তো সূত্র দেখে যাই নাই। তো এত বেশি আফসোস ছিল আমার জন্য ঢাবি ভর্তি পরীক্ষাটা যে আমি দেখছি যে আমি সবকিছু পারতাম। জাস্ট সূত্রটা মাথায় নাই। আমি কিন্তু ফর্মুলা-টর্মুলা বুঝতেছি। আরেকটা ব্যাপার আছে ঢাবি ভর্তি পরীক্ষার আগের রাতে আমি বাসায় না জানায়া মাওয়াতে ঘুরতে গেছিলাম। তখন নতুন মাওয়া এক্সপ্রেসওয়ে হইছে। তো খুব একটা লাইক ফ্যাসিনেশন কাজ করতো এগুলার প্রতি। তো গেছিলাম। তো এগুলা কিছু ফল্ট আরকি। যে কারণে এটার পরের জার্নিটা খুব সুন্দর আরকি। তো ঢাবির কাহিনী এটা ঘইটা গেল। এখন ঢাবি ভর্তি পরীক্ষা দিলাম। আমি বুঝছি যে ভাই আ আমার সিট আসবে এটা আমি বুঝতেছি। কারণ একদম তো ফেলনা না। কারণ আমি তো পড়ছি জাস্ট সূত্র দেখি নাই। আর আমি তো কোয়েশ্চেন ব্যাংক করতেছি ইঞ্জিনিয়ারিং। বাট এটার সাথে ঢাবির তো কোনো সম্পর্ক নাই ভাই। একদমই সম্পর্ক নাই। অ্যান্ড ঢাবি ফর দ্যা ফার্স্ট প্লেস আমাদের সময় রিটেন-মিটেন আনলো। আ সম্পর্ক নাই ভাই, মিলে না এগুলা। সো সূত্র জানা লাগে। ঢাবির কোয়েশ্চেন খুব ইজি ছিল, সবই ঠিক আছে বাট সূত্র তো জানতাম না। তো সূত্র না জানলে কেমনে করবে? দেখা গেছে রিটেনে ডিরেক্ট সূত্রের উত্তর আসছে। বাট আমি তো সূত্র জানি না কেমনে করব? তখন ওই সূত্র বাদ দিয়ে বাংলা-টাংলা বুঝাই দিয়ে আসছি।
এই ঘটনাগুলো আমার ঘটানো লাগছে। ইটস মি, আমি যেটা বলতেছি যে এখন আমি বইটা পড়তেছি। বাট তখন আমার সাথে এগুলা হইছে। তো ভর্তি পরীক্ষা দিয়ে আসার পর I'm pretty sure যে ঢাবিতে আমার সিরিয়াল আসবে, কিন্তু আমি ওরকম সাবজেক্ট নিতে চাচ্ছিলাম না। মানে নিজের ভিতরে একটা ব্যাপার থাকে ভাই। যে তুমি যখন এনডিসিতে টপ 100 এর আশপাশে দৌড়াদৌড়ি করে আসছো, উদ্ভাসের উইকলি গুলাতে ভালো রেজাল্ট করছে। এখানে একটা ছোট্ট কাহিনী আছে, উদ্ভাসের উইকলির স্টোরি আছে হালকা। যে আমার কিন্তু উদ্ভাসে একদম ৩,০০০ এর বাইরে যাওয়ারও গল্প আছে। আবার উদ্ভাসের মধ্যে সেন্ট্রালি একদম সেন্ট্রাল র‍্যাংকে টপ 30 তে আসারও রেকর্ড আছে, এবং এটা একবার না কয়েকবার টপ 10 এ যাই নাই, বাট টপ 30 তে অনেকবার আসছি। তো এইগুলা আলাদা গল্প, এগুলো অন্যবার অন্য কোথাও শেয়ার করব। এখানে উদ্ভাসের গল্প বলতেছি না। বাট দ্য ফ্যাক্টর ইস, এরকম একটা ছেলের জন্য কিন্তু ঢাবির রেজাল্টটা মাইনা নেওয়া খুব কঠিন। তো ২ থেকে ৩ সপ্তাহের নিচে মনে হয় এরকম হবে। ঢাবির রেজাল্টটা দিয়ে দিল। আমি দেখলাম যে আমার সিরিয়াল আসলো ৪,১৪৪। নাম্বার আমি জীবনেও বলতে পারব না। এই দিনটা ছিল আমার কাছে সবথেকে ক্রুশাল পার্ট, এবং এই পয়েন্টটা থেকে তুমি বুঝতে পারবা কেন আমি বলি যে কনটেন্ট যদি ১ ঘন্টায় গোছানো থাকে তোমার জন্য কতটা সুবিধা। এই যে রেজাল্টটা দিল, এইখানে দেখা গেল যেটা যে আমাদের এনডিসিতে তো কিছু মিউচুয়াল জিসি থাকে, মানে গ্রুপ চ্যাট থাকে, তাই না? গ্রুপে কথা বলি আমরা মেসেঞ্জারে। তো বন্ধু-বান্ধব সবাই রেজাল্ট শেয়ার করতেছে। টিপিক্যালি যেহেতু ভালো পোলাপান, সো দেখা যায় সবারই রেজাল্ট ভালো হচ্ছে। তো আই হ্যাড আ ফ্রেন্ড আরকি। মানে ফ্রেন্ড বলতে ব্যাচমেট আরকি। তো আমাকে এরকম মেনশন দিছিল যে, "কিরে তোর রেজাল্ট কত?" তো বেসিক্যালি ও আমারে ওর কম্পিটিশন হিসেবে চিন্তা করত। একটা সময় তুমি যদি এই সেম ভিডিওর অন্য ভার্সন গুলা দেখো, তুমি দেখবে আমার প্রচন্ড গ্রাজ ছিল ওর প্রতি। এখন এই এজে এসে এইসব গ্রাজ নাই। উই আর অল ফ্রেন্ডস, কোন প্যারা নাই। বাট ওই টাইমের কথা যদি আবারও মনে করি, ও যদি ভিডিওটা দেখে থাকে, এগেইন সেইম অনেক বেশি গ্রাজ ছিল। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এটা একটা লেসন। অ্যাডমিশন টেস্টের যখন রেজাল্ট দেয়, কারো যদি ভালো হয়, তোমাকেও এমনিই জানাবে। ইভেন আপনি যদি ভাই কোনো টিচারও হন, আপনার স্টুডেন্টকে নক দিয়ে জিজ্ঞাসা করতে যায় না রেজাল্ট কি? কারণ ও আপনাকে এমনিই জানাবে যদি ভালো হয়। যদি খারাপ হয় সিওর থাকেন খারাপ হইছে। মানে যদি না জানায় সিওর থাকেন খারাপ হইছে। কারণ একটা মানুষ যখন রেজাল্ট ভালো করে ভাই, তার লাইফে বিশেষ করে অ্যাডমিশন টেস্টের যে রিয়েলিটি বাংলাদেশে টানা হয়, আমার কাছে মনে হয়েছিল যে বুয়েটে চান্স পাওয়ার পর আমি বিশ্ব জয় করে ফেলছি। সত্যি কথা। কিন্তু মানে তখন অন্যরকম লাগছে সবকিছু। বাট রিয়েলিটি কিন্তু এটা না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে একটা ছেলে যদি ভালো করে ভাই, ওর সাথে আপনার একদিনও যদি কথা হয়ে থাকে, ও আপনাকে ফোন দিয়ে জানাবে। সো প্লিজ কখনোই কারো রেজাল্ট ফোন দিয়ে জানতে চাবেন না। ইভেন আমরাও আমাদের প্রতিষ্ঠান থেকে কখনোই লাইক লাস্ট সিজনে আমাদের ইঞ্জিনিয়ারিং এ প্রায় ৭০০ র মতো স্টুডেন্ট চান্স পাইছে। একটা মানুষকেও আমরা ফোন দেই নাই। একটা মানুষকে আমরা একটা সিঙ্গেল বার নক দেই নাই। ইভেন যাকে আমরা দেখলেই বুঝতাম যে ওই উইকলিতে টপ করতেছে। সেম ব্যাচ গুলার কথাই বলতেছি আরকি, যে এখন যেই কোর্স গুলো আমরা নামাই এগুলাই। এদেরকে পর্যন্ত আমরা নক দিয়ে জিজ্ঞাসা করি নাই তোমার রেজাল্ট কি হয়েছে? কজ আমি জানি ও যদি হয় ভাই আমাকে জানাবে। ঠিক আছে? সো নক দেওয়াটা আমি হাইলি রিকমেন্ড করব। কইরেন না। এটা প্রচন্ড ফাটে ভাই। প্রচুর খারাপ লাগে। তো আমাকে নক দিয়ে বলল, "কিরে খুব তো কথা বলতে, রেজাল্ট কি অবস্থা?" তো তখন আমার মধ্যে একটা কাইন্ড অফ ইয়ে আসলো যে ভাই ঠিক আছে, আমি সামনে তো এখন অ্যাডমিশন টেস্ট পড়ে আছে। আমার একটা মাত্র ফর্ম তোলা আছে বুয়েট, বাট এখনো আছে। সো হোয়াই নট আমি ওর রেজাল্টটা দিয়ে দেই। স্ক্রিনশটটা পাঠায় দিলাম যে, "ঠিক আছে এটা দেখ।" গ্রুপ থেকে লিভ নিলাম। সবকিছু অফ। মনে আছে ৩ টা দিন প্রচন্ড কান্নাকাটি করছিলাম। তোমরা রিলেট করতে পারবা। আমি এখনো পারি না। কারণ এখন বয়স হয়ে যাচ্ছে, বড় হচ্ছি আরকি। বাট তখন এগুলা খুবই ইমোশনাল লাইক অ্যাট্রিবিউটস ছিল যে আমার মতো একটা ছেলে এখন ঢাবিতে গেল না। এবং তুমি আমার সিচুয়েশনটা বুঝো যে ঢাবির পরে যদি এমন হইতো যে আমার কুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্স এগুলা তোলা আছে। নাই তো। ফর্ম তোলাই আছে একটা বুয়েট। মানে এখানে ডু অর ডাই। হয় বুয়েট নাইলে কিচ্ছু নাই। মানে এটা সি না, এটা কে না, এটা আর না, এটা বি। বুয়েট। এছাড়া আর কোনো অপশন নাই আমার হাতে। I have this only one, ঠিক আছে? তো এখন এইখান থেকে এই জায়গায় ট্রানজিশন এর মাঝখানে তুমি অবস্থাটা বুঝতেছো, টাইম কিন্তু বেশি না। বুয়েটের প্রিলি হইছিল আই গেস অক্টোবরের দিকে। তো ১ মাসও কিন্তু টাইম নাই ঠিকঠাক মতো। ঠিক আছে? আমি যদি ভুল না করি। কিছু টাইম ফ্রেমে ভুল হবে স্বাভাবিক। বাট ইউ গেট দ্যা আইডিয়া আরকি। তো এরকম টাইম নাই। তো এর মধ্যে আমাদের ডিপ্রেশন সেগমেন্ট তো থাকবেই। ৩ দিন ধইরা খাওয়া-দাওয়া বন্ধ, লাইফে কোথায় পড়ে আছি আমি জানি না। ২ দিন। আই গেস 3rd ডে তে যায়ে আমি নামাজে শো অফ করলাম। মানে নামাজ পড়া শুরু করলাম। ২ দিন পড়া হয় নাই। সত্যি কথাই বলতেছি তোমাদেরকে। মানে কোন তাল ছিল না ভাই, পড়েছিলাম গেট লাগায়ে। মানে অবস্থা এত খারাপ ছিল যে বাপ-মা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে, "তুই নামাজ কালাম পড়। লাইফ উইল বি ওকে। তাকদিরে যেটা আছে সেটাই পাবি। ভালোই হবে ইনশাআল্লাহ।" বাট আমার কিন্তু মাথা ঠিক নাই ভাই। পাগল হয়ে গেছি। তো ২ দিন তো দুনিয়ারই বাইরে। মানে একদম দেখা গেছে যে বিছানায় পইড়া রইছি, শেষ। বা এমন অবস্থা, ঠিক আছে? তো কান্দাকাটি সবকিছু খাতায়-টাতায় লিখতেছি। তখন যে ৩ নাম্বার দিনে আমি যখন নামাজে বসলাম,
আমি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে প্রচুর কাঁদছি ঐদিন যে আমি আসলে ভুলটা কি করছি? আমার খারাপটা কোথায় ছিল? আমি জানি আমি অনেক খারাপ কিছু করছি। আমি পড়ি নাই টড়ি নাই। ঠিক আছে, রিভাইজ দেওয়া উচিত ছিল। বাট আমার মধ্যে একটা ইগো ছিল যে না আমি তো পড়ছি। আমার কাছে সব গুছানো আছে। আমি যদি এখন চাই বুয়েটার প্রস্তুতি নিবো, আমার অনেক ট্যালেন্টেড ফ্রেন্ডের হয়তোবা এই জিনিসটা রিভাইজ দিতেই ৩ দিন ৭ দিন লাগবে। বাট আমি তো গুছায় রাখছি। আমার তো এটা ২ ঘন্টা ৩ ঘন্টায় আমি রিভাইজ করতে পারবো। আই এম সেইং ইট এগেইন আমার কিন্তু রিভিশন ম্যাটেরিয়াল ছিল। ঠিক আছে? ওইগুলো আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো না। তোমরা এগুলো ফ্রিতেই নামাইতে পারবা। তো ওই রিভিশন ম্যাটেরিয়াল গুলো তুমি দেখলে বুঝবা। এটা অনেক মানে ভাই আমার জন্য এটা খুব ইমোশনাল এবং এই কারণে এখন আলহামদুলিল্লাহ এত ফ্যাসিলিটিস এর পরেও আমি কিন্তু এটাকে প্রিন্ট আউট ভার্সন আনি নাই। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা লিখিত আকারে থাকুক এবং এটা ফ্রি থাকুক। সবাই দেখুক যে এটা আমি লিখছিলাম। আমার ঘাম আছে ওইখানে। সো আই হ্যাভ দ্য ফিলিংস উইথ দ্যাট। ঠিক আছে? ওইটার ওই রিভিশন ম্যাটেরিয়ালটার নাম আমি লাইফ বলতাম। কারণ ওইখানে সবগুলা সূত্র গুছাইছিলাম। ঠিক আছে? এবং এই সূত্র গোছানোর পার্টটা তৈরি হইছে পরে। ঠিক আছে? ওইখানে সব প্রকারের ম্যাথ যেগুলা লাগবে লাইক কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলা এগুলো আমার গোছানো ছিল। এবং কোশ্চেন ব্যাংকের সব ম্যাথ তো আমার লিখে গোছানো পসিবল না। তো কোশ্চেন ব্যাংকের ভিতরে আমি মার্ক করে রাখছিলাম যে এইটা আমাকে পড়তে হবে। সো আমি জানি যে কালকেও যদি বুয়েটের ভর্তি পরীক্ষা হয় এন্ড আমি যদি মোটামুটি ৫ ঘন্টা পাই, আমি রিভিশন দিয়ে পোষায় ফেলতে পারবো। এটা আমি জানি। কারণ আমার জিনিসটা এতটা গোছানো। এই কারণে আমি চাইলেই যদি আমি এখন একটা ফুল অ্যাডমিশন জিনিসপত্র আনি, আমি জানি এটাতে ভালো রেসপন্স পাবো ইনশাআল্লাহ। বাট আমি এটা করি না। আমি জাস্ট ওই জায়গার জেদটাকে আমি ফলো করতে চাই এবং আমি চাই যে প্রতি সিজনে আমার কাছ থেকে যেন এরকম ৭-৮০০ পাবলিক চান্স পায় বুয়েটে বা বুয়েটে তো না মানে পুরা ইঞ্জিনিয়ারিং এ শুধুমাত্র বুয়েটে ৭-৮০০ হবে না। এত বড় না আমি বাট টোটাল ইঞ্জিনিয়ারিং এ ৭-৮০০ ইজিলি হয়ে যায়। বুয়েটে ধরো ৩-৪০০ র মতো হয় কাছাকাছি এরকম অ্যামাউন্ট। তো আমার একটা টার্গেট থাকে যে আমি যেন এই সংখ্যাটা প্রতিবার বাড়াইতে পারি। এমন পাবলিক যারা স্টার না, বাট যারা স্টার হচ্ছে। লাইক যারা 0 ছিল, they made it up to বুয়েট। এখানে আমি জাস্ট একটা প্রভাবক আর কিচ্ছু না। আলহামদুলিল্লাহ টু এভরিথিং। বাট এইটার জেদটা আমার তখনই আসছে যে আচ্ছা আমি তো গোছানো আছি এবং দেন আমি কেন জানি না যে ঐদিন যে মোনাজাতে কান্নাকাটি করছি, ভাবতেছি একটা অদ্ভুত একটা রিলেশন পাইতেছিলাম সৃষ্টিকর্তার সাথে। মানে এটা যারা তোমরা নামাজ কালাম রেগুলার বলো তোমরা এটা বুঝবা। কিছু নামাজ থাকে যে নামাজে তুমি একটা কল্পনার জগতে চলে যাও যেখানে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি লিটারালি আল্লাহর আরশের নিচে দাঁড়ায় আছো। এরকম একটা ফিল পাবা, জাস্ট ফিলিংস। আমি জানি না এটার ইসলামিক ব্যাখ্যা কি যে কোনোভাবে কি পসিবল কিনা আমাদের রুহটাকে আরশ লেভেলে নেওয়ার। আমি জানি না এত ভালো মানুষ তো আমরা কেউ না ভাই। আমি জানি না। বাট ইউ গেট দ্য ফিলিংস। মানে ইমোশনটা খুব ইম্পোর্টেন্ট এখানে যে তুমি কেমনে চিন্তা করতেছো ভাই ব্যাপারটাতে। তো ওখানে যে কান্নাকাটি করতেছিলাম আমি জাস্ট একটা সমাধান বারবার পাইতেছিলাম যে তাকদীরে যা হইছে ভালো কিছুই হইছে এন্ড আমার স্টোরিটা এমন হবে যে এইটা দেখে কয়েক হাজার মানুষ ভাববে যে লাইফে কোনোদিন বসা যাবে না। there is always a option ভাই, কাম ব্যাক। এটা সবসময় হয়। এইরকম একটা ফিল পাচ্ছিলাম এবং তখন একটা যে সেন্স পেলাম যে আচ্ছা আমার কাছে তো সব গুছানো আছে। আমার কনটেন্ট তো অনেক গোছানো। আমি তো সব লিখছি কারণ এটা হচ্ছে অনেক টাইম পাওয়ার কারণে আমি গুছায় লিখছিলাম। এটা তোমরা এখন পাবা না। এই কারণে তোমাদের বিভিন্ন রিসোর্সের হেল্প লাগে। যেমন আমাদের কম্প্যাক্ট কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো এগুলো। বাট আমাদের সময় তো সময় ছিল। আমি এটা গুছায় লিখে ফেলছিলাম যেটা আমার ফ্রেন্ডরা করে নাই। তখন জাস্ট একটা জিনিসে মাথায় আসলো যে কিচ্ছু না। আগামী নেক্সট যতদিন পাচ্ছি ২ সপ্তাহ হোক, ৩ সপ্তাহ হোক, ১ মাস হোক, আমাকে মেক সিউর করতে হবে নতুন একটা জিনিস দেখবো না। এই কোয়েশ্চেন ব্যাংক আমি খাইয়া ফেলবো, ছিঁড়া ফেলবো। এবং আমার মনে আছে যে ওই আ যতটুকু টাইম মাঝখানে পাইছিলাম, আমি নতুন একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে আনছিলাম। কারণ এত পড়া লাগছিল কোয়েশ্চেন ব্যাংক, যেটাতে দাগাইতে আমি নিজেই বুঝতেছি না যে কি লেখা আছে। ঠিক আছে? সো আমাকে নতুন একটা কিনে আনা লাগছিল নীলক্ষেত থেকে ৳২-২৫০ দিয়ে নতুন একটা কেনা। মানে আমার তো দিছেই কোচিং থেকে। ওটা ছেঁড়া হয়ে গেছে ভাই পড়তে। এইটা ছিল ১ নাম্বার প্ল্যান। প্ল্যান নাম্বার ২ ছিল এইটা যে যেহেতু ঢাবির আগে আমার হাতে ফর্মুলাগুলো ছিল না গোছানো, একটা ফর্মুলা গুছাইতে হবে। তুমি দেখবা রিভিশন ম্যাটেরিয়ালের শুরুতে ফর্মুলাগুলো এতটা গোছানো আছে যে তোমার মনে হয় ৩০ মিনিট লাগবে পুরা ফিজিক্সের ফর্মুলা দেখতে। জাস্ট 30 মিনিটস পুরাটা গুছায় আসবে। ম্যাথের ক্ষেত্রেও সেম। ত্রিকোণমিতির এতগুলা ফর্মুলা গুছানো একখানে। সেটা আমি ক্রিয়েট করছিলাম কজ আমি আমার ফল্ট গুলা থেকে বাইর করতেছিলাম যে হোয়াট ওয়্যার মাই মিস্টেকস এগুলা রিপিট করা যাবে না। ঠিক আছে? এবং লাস্ট একটা থট, একটা চিন্তা ছিল। এটা আমি এভাবে ভাবছিলাম যে ধইরা নিচ্ছি আল্লাহ এই মুহূর্তে আমার কপালে বুয়েটটা রাখে নাই। এখন আমার কাজটা একটু ডিফারেন্ট। আমি আমার সৃষ্টিকর্তাকে কনভিন্স করব। আমি এত বেশি পরিশ্রম করব, এত বেশি খাটবো, এত সবকিছু এত বেটার করব বাকি সবার থেকে, যেন সৃষ্টিকর্তা আল্লাহ উপর থেকে দেখলে এইটুকু চিন্তা করতে পারে যে এই লোকটা সবথেকে বেশি ডিজার্ভিং। সো
আমি প্রয়োজন একজনকে বাদ দিয়ে একে চান্স দেবো, বাট একে দিতে হবে, বিকজ হি ডিড দিস অল। আমি জানি এটার কোনো রিয়েলিস্টিক ভার্সন হয় না, বাট দ্যাট ওয়াজ মাই মাইন্ডসেট। এতটা জেদ ছিল যে আমি হয়তো ট্যালেন্টেড না, আম নো বডি দ্যাট গায় যে খুব ভালো পারে, এগুলা কিছু না। পারলে তো ঢাবিতে ভালো র্যাঙ্ক আসতো। আমি এরকম কেউ না, আমার মাথায় পড়লে পারে। তা আমি এতটা পরিশ্রম করব যে যদি ট্যালেন্টের মাপকাঠি হয় আমি থাকবো না, কিন্তু আমার এই পরিশ্রমের কারণে আমি মাপকাঠিতে আমি জিতবো। এত পরিশ্রম করা যে তুমি যে জিনিসটা ভাববা ৩ মিনিটে ওইটা আমি ৩০ সেকেন্ডে মুখস্থ বসাবো। এই লেভেলে সলভ করব কোয়েশ্চেন ব্যাংক। এই জেদটা আমি আমার নেক্সট 2 উইকস 3 উইক যতটুকু টাইম পাইছি প্রিলির আগে সেটা খাটাইছি। প্রিলি ভর্তি পরীক্ষা আসলো। আমি কিন্তু তখন অনেক বেশি ডিফাইন্ড, মানে জেদটা কিন্তু আস্তে, আস্তে আমি এটাকে একটা ফরমেশন এ কনভার্ট করছি। মানে শুধুমাত্র জেদ না, একটা ম্যাচিউরড ফরমেশন, যে আমি বুঝতেছি যে আ জেদ মানে এটা না যে আমি প্রিলিতে ১০০ কোয়েশ্চেন ১০০ টা দাগাবো, দরকার নাই। আমি ১০০ টার মধ্যে দাগাবো ৬০ টা। বাদ দেই বাকিগুলা, সমস্যা নাই। কারণ কাট মার্কস তো ভাই 50%, এর বেশি না। তো প্রিলিতে তো র‍্যাংক দিবে না, সমস্যা কি? তো আমি এক্সাক্টলি মনে আছে ৬১ টা দাগাইছিলাম, ভুল হয়েছিল খুব সম্ভবত ৩-৪ টার মতো। তো ধরো আমার নাম্বারটা অ্যারাউন্ড প্রিলিতে ১০০ র মধ্যে ৫০-৫৫ র আশপাশে, ৫৫ র আশপাশে হবে। প্রিলিতে সিলেক্টেড, সামনে রিটেন, এগেইন সেম স্ট্র্যাটেজি, পুরাতন জিনিস, নতুন একটা লাইনও দেখবো না। বুয়েট রিটেনে বসলাম, কোশ্চেন আসলো ৪০ টা রিটার্ন থাকতো। আমার মনে আছে আমি ৩০ এর আশপাশে, মানে ৩০ এর কম আরকি, ওরকম একটা দাগায় উত্তর করছিলাম এবং আমার অ্যাকুরেট, মানে একদম কোশ্চেন ব্যাংক বা বিগত বছরের প্যাটার্ন থেকে প্রতি বছরে তুমি দেখবা ২৫-২৬ টা পারবা তুমি, পাবাই। আমার মনে আছে একদম অ্যাকুরেট আমি ২৫ টা উত্তর করছিলাম। বাকি ৪-৫ টা ওইগুলো পার্শিয়াল, ওটা বাদ। তো আমি জানি যে ৪০০ র মধ্যে আমার ২৫০ থেকে ৩০০ র ভিতরে একটা নাম্বার থাকবে। সো আই এম প্রিটি সিউর এখানে ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। সো এই পুশ গুলা আমি এতটা পুশ করছিলাম যে আমি তোমাকে বলে দিতে পারি আমি এক্সাম হলে বসেই বুঝতে পারতাম যে হয়ে গেছে ইনশাআল্লাহ। কারণ আই নো যে আমি এটার জন্য কি করছি, কয় রাত না ঘুমায় আছি, কি করছি। ইনফ্যাক্ট এই সিচুয়েশন গুলো এত বাজে ছিল যে বুয়েট ভর্তি পরীক্ষার আগের ৩ রাত আমার ঠিকমতো ঘুম হয় নাই। মানে আই হ্যাড কোল্যাপসড, মেন্টালি কোল্যাপস করছিলাম যে আদৌ কি হবে? কারণ তুমি জিনিসটা আমার জায়গায়, আমার রিয়েলিটি তো বুঝো। যে সামনে বুয়েট ভর্তি পরীক্ষা, যেটার জন্য তুমি মানে বিগত ২০ বছর পড়ছো। নট ৪ মাস ৩ মাস, এটা কিন্তু পড়া না ভাই। অ্যাডমিশন যোদ্ধা যারা আছো, তোমরা কিন্তু ৩ মাস পড়তেছো না। তোমরা কিন্তু ২০ বছর পড়ে আসছো। ওই জিনিসটার রেজাল্ট আসতেছে একটা অ্যাডমিশন টেস্টে, একটা সিঙ্গেল অ্যাডমিশন টেস্টে, এবং এরপরে আমার আর কোনো ফর্ম তোলা নাই। তার মানে এখানে যদি না হয় তাহলে আমার ঢাবিতে চলে যেতে হচ্ছে। এবং ফান ফ্যাক্ট, আমি যেহেতু ঢাবির কলগুলো অ্যাটেন্ড করি নাই, সো আমার পক্ষে ঢাবিও পসিবল না এখন। বিকজ ঢাবির তো সিট অফ, ক্লোজিং, ওরা ভর্তি নিয়ে নিছে, শেষ। আমার বন্ধু যারা গেছে চলে গেছে। আমি তো কলে যাই নাই। কারণ আমার জেদ, আমাকে বাবা বলছে তুই এট লিস্ট কলে যা, বাট আমার জেদ, আমি যাবো না। আমার জাস্ট বুয়েটে লাগবে। আই ডোন্ট নো এনিথিং এলস। আমার এটা লাগবে। সো এরপরে যদি আমি কিছু না করি ভাই, আমাকে প্রাইভেটে পড়তে হবে। আর তুমি যদি মনে করো যে আমার প্রাইভেটে পড়ার অ্যাফোর্ডেবিলিটি ছিল, না ভাই। আমার ভাই উদ্ভাসের কোচিং এর টাকা ম্যানেজ করতে আমার বাপের কতটা কষ্ট হয়েছে, ২০,০০০ টাকা আমি নিজের চোখে দেখছি ভাই। আই নো যে এটা কতটা কষ্টের রক্ত ঘাম করা টাকা। আমার প্রাইভেটে পড়ার অ্যাফোর্ডেবিলিটি ছিল না ভাই। আমি লিটারালি একটা সাগরের মধ্যে জানতাম না যে দ্বীপটা কোথায়, পাড়টা কোথায়। আমি জাস্ট ওইটার জন্য পুশ করছি। আই ডোন্ট ইভেন নো যে আমি কি করব? না হইলে তো কোনো অপশন নাই। একটা জাস্ট মাথায় ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আমি সেকেন্ড টাইম মেডিকেলের চিন্তা করব কিনা? এরকম একটা ভাবনা আসতো। অনেক সময় ভাবতাম যে আচ্ছা কোনো প্রাইভেটে যদি স্কলারশিপ দেয়, যেহেতু আমার ডাবল গোল্ডেন ছিল, দিতে পারে। এইগুলা বাদে আর কোনো অপশন নাই। সো এই রাতগুলা কেমন কাটছে I can't even explain. সবসময় মাথার ভিতরে একটা জিনিস ঘুরতো যে I have to prove it back, not to the society, not to anybody, to Allah. যে তুমি যাকে বানাইছিলা এই লোকটা ফেলনা কেউ না। আমি তোমার ক্রিয়েশন। তো আমি সেই মর্যাদাটা রাখবো। হইতে পারে তুমি অলরেডি ১২১৫ সিট অ্যালট করে ফেলছো। বাট ইনশাআল্লাহ আমি তোমার হাতে পায়ে, তোমার সামনে আমি হাত পা ধরে বসবো, মানে হাত পা ঘুটায়ে বসে থাকবো সারাক্ষণ। আর আমি বারবার পরিশ্রম করবো যেন তোমার কাছে মনে হয় এটা যে দিস গাই ডিজার্ভস আ স্পট। প্রয়োজনে ১২১৫ না ১২১৬ টা সিটও ভ্যানে ঢুকবে। এই লেভেলে পুশ করছে। মানে আমি এখনো, অনেক দিন চলে গেছে ভাই, ৪-৫ বছর চলে গেছে। মানে এখনো আই হ্যাভ গুজ বাম্পস যখন আমি কথাগুলো বলি। কারণ ওই চিন্তাটা আমার মাথায় ঢোকে। হ্যাঁ, এখন চিন্তা করলে এগুলো প্রচন্ড ইম্যাচিউর লাগে যে ভাই একটা অ্যাডমিশন টেস্ট নিয়ে এত প্যানিক। বাট তোমরা যারা ভিডিওটা দেখতেছো আমি জানি তোমারও সেম জায়গায়। কারণ তুমি আজকের মৃধা না। তুমি আজকের রহিম না, আজকের করিম না। তুমি ভাই আমার ৪ বছর আগে বলা সেই মৃধাটা। আর আমি এটাও জানি যে এটা যদি আমি করতে পারি, আমার অডিয়েন্সের প্রত্যেকে এই জিনিসটা পারবে। লাস্ট একটা লাইন দিয়ে আমি পুরোটা শেষ করব ভাই। আমাদের এখানে কোনো স্টার টিচার নেই। আমি নিজেও স্টার টিচার কেউ না। আমরা স্টার স্টুডেন্ট বানাই। অর্থাৎ আমরা শূন্য থেকে স্টুডেন্টদেরকে ধরাই।
এবং ওকে আমরা ওই পর্যন্ত নেই। ক্রেডিট আমার না, ক্রেডিট ওই ছেলেটার, ক্রেডিট ওই মেয়েটার। জাস্ট আমরা রাস্তাটা দেখায় দেই। ইনশাআল্লাহ ভাই তুমিও পারবা। এতটুকু বিশ্বাস রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।